পৃথিবীতে এমন অনেক কিছুই ঘটে চলেছে প্রতিনিয়ত, যা সঠিক ব্যাখ্যা খোঁজা মূর্খতা। আজ ওই দিগন্ত বিস্তৃত সমুদ্রের নীল জলরাশির আড়ালে লুকিয়ে রয়েছে কত আশ্চর্য অথচ ভয়ঙ্কর সব রহস্য। সে রহস্যের কিনারা যতদিন মানুষ করে উঠতে না পারছে, আপামর মানবজাতির পক্ষে তা ততদিনই নিরাপদ। আমাদের আজকের কাহিনীর লেখক অর্থাৎ H.P. লাভক্রাফট এমন একজন মানুষ ছিলেন যার কলমে ছিল এক মায়াবী অলৌকিক শক্তি। তিনি সেই কলম হাতে তুলে নিলেই আমাদের সকলের এই অতি পরিচিত বিশ্বের সেই অজানা রহস্যময় দিকটা উন্মুক্ত হয়ে পড়ত বারবার। অজ্ঞতার পাতলা পর্দা যা আমাদের সেই ভয়ঙ্কর আতঙ্ক থেকে রক্ষা করে আসছে শতাব্দীর পর শতাব্দী, তা যেন অকস্মাৎ সরে যেত আমাদের চোখের সামনে থেকে। শুনতে থাকো আজকের কাহিনী, H.P. লাভক্রাফটের লেখা মার্টিন বিচের আতঙ্ক। মূল গল্পের ভাবানুবাদ করেছে শায়ক আমান। গল্প পাঠে রয়েছি আমি রণদীপ, ভোকাল এডিটিং রক্তিম, শব্দ সংযোজন এবং আবহ সৃষ্টিতে ম্যাক্স, পোস্টার ডিজাইনিং কভারম্যান অভিব্রত। আর হ্যাঁ, আমার অর্থাৎ রণদীপ নন্দীর লেখা মাইথোলজিক্যাল অ্যাডভেঞ্চার উপন্যাস অপারেশন কোডেক্স প্রকাশ পেতে চলেছে খুব তাড়াতাড়ি। তোমরা বইটার প্রি বুকিং করতে পারো নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে। পেয়ে যাবে আকর্ষণীয় ছাড় এবং লেখকের মানে আমার স্বাক্ষরিত একটা কপি। তাহলে শুরু হচ্ছে মার্টিন বিচের আতঙ্ক। মার্টিন বিচের সেই ভয়াবহ ঘটনার কোনো যথাযথ বিবরণ আজ অবধি আমি পাইনি। কিন্তু মজার ব্যাপার কি জানেন তো, সে ঘটনার সাক্ষীর কিন্তু কোনো অভাব নেই। ওই বিচ এবং বিচ সংলগ্ন জনবসতির অলিতে গলিতে কান পাতলেই শুনতে পাবেন সে ঘটনার বর্ণনা। অনুভব করতে পারবেন কি ভীষণ আতঙ্ক বিভীষিকার রূপ ধারণ করে আজও তাড়া করে বেড়ায় সেখানকার স্থানীয় মানুষদের। অথচ অদ্ভুত ব্যাপার হলো, তাদের মুখ থেকে যে বিবরণ আপনি শুনতে পাবেন তার একটার সঙ্গে অন্যটার বিন্দু মাত্র মিল নেই। অবশ্য এই ব্যাপারটা খুব একটা অপ্রত্যাশিত নয়, কারণ যে ঘটনা সেখানে ঘটেছিল তা এর আগে পৃথিবীর অন্য কোথাও ঘটেনি। সেই ঘটনার ভয়াবহ স্মৃতি বহু বছর পরেও মানুষের মনে প্রবল আতঙ্কের সৃষ্টি করতে পারে। প্রত্যক্ষদর্শীর অবচেতন মন যে প্রাণপণে সেটা ভুলে যেতে চাইবে, এতে আর আশ্চর্য কি? ভাবছেন তো যে প্রকৃত ঘটনাই যদি অজানা থেকে যায়, তাহলে আপনাকে কেন রাত দুপুরে এইসব গৌরচন্দ্রিকা শোনাতে বসেছি? আছে কারণ আছে। আজ এই চরম অনিশ্চয়তার মাঝে দাঁড়িয়েই আমি সেই ঘটনার একটা যথাযথ বিবরণ দেওয়ার চেষ্টা করছি আপনাকে। আমি কি করে জানলাম? কারণ আর কিছুই নয়, ঘটনাটা আমি নিজের চোখে দেখেছি এবং সৌভাগ্যবশত সেই সব ঘটনার দিনলিপি আমার ডায়েরিতে সযত্নে লিপিবদ্ধ করা রয়েছে। আজকাল মার্টিন বিচে আবার জনসমাগম শুরু হয়েছে, তবুও সেদিনের কথা মনে পড়লেই আমি এখনো ভয়ে শিউরে উঠি। এমনকি যে কোনো সমুদ্রের দিকে তাকালেই জীবনের এই যাত্রাপথে প্রতি পদক্ষেপে আমাদের জন্য অপেক্ষা করে থাকে কোনো নতুন চমক। মার্টিন বিচের সেই ভয়ঙ্কর ঘটনার সূত্রপাতও ঘটেছিল এই রকমই এক অপ্রত্যাশিত আবিষ্কার দিয়ে। আপনাদের জন্য আজ আমার সেই দিনলিপির কয়েকটা অভিশপ্ত পৃষ্ঠা হুবহু তুলে দিলাম। 17 মে 1920 অনন্ত সমুদ্রের বুকে মোচার খোলার মতো ভেসে চলেছে আমাদের জাহাজ আলমা অফ গ্লোসেস্টার।
বহরে এই জাহাজ নেহাত ছোট নয়। সমুদ্রের উপকূল থেকে বেশ কিছুটা ভেতরে, যেখানে সামুদ্রিক মাছের আধিপত্য বেশি, সেখানে পৌঁছে নোঙর ফেলি আমরা। প্রায় দিন 2-3 সেখানে থেকে কয়েকশো টন মাছ ধরার পর বিশাল ট্রেলার বোঝাই করে আবার ফিরে আসি সমুদ্র সৈকতে। আমি জাহাজের প্রায় শেষ প্রান্তে, যেখানে শক্ত জাল ফেলে নাবিকেরা মাছ ধরার তোড়জোড় করছে, সেখানে দাঁড়িয়ে আছি। আমি পেশায় একজন ডাক্তার। আসলে এভাবে সমুদ্রে প্রায় সহায় সম্বলহীনভাবে ভেসে থাকা নাবিকদের পক্ষে হঠাৎ অসুস্থ হয়ে পড়া খুবই সাধারণ ব্যাপার। তাই বেশিরভাগ জাহাজেই একজন করে ডাক্তার নিযুক্ত করাই দস্তুর। দূরে আমাদের জাহাজের দায়িত্বে থাকা ক্যাপ্টেন অর্ন নিজে দাঁড়িয়ে তদারকি করছেন। তিনি অভিজ্ঞ ক্যাপ্টেন, এর আগে অনেক দূরপাল্লার সমুদ্রযাত্রার নেতৃত্ব দিয়েছেন। ক্যাপ্টেন আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে হাতের ইশারায় কাছে ডাকলেন। আমি এগিয়ে গিয়ে দাঁড়ালাম তার পাশে। লক্ষ্য করলাম তার কপালে চিন্তার ভাঁজ। জিজ্ঞেস করলাম, কি ব্যাপার ক্যাপ্টেন, আপনাকে চিন্তিত দেখাচ্ছে? ক্যাপ্টেন উত্তর দিলেন না, শুধু চোখের ইশারায় সামনের দিকে নির্দেশ করলেন। সেই দৃষ্টি অনুসরণ করে যা দেখলাম, তাতে ওর মনে দানা বাঁধা দুশ্চিন্তা ধীরে ধীরে আমাকেও গ্রাস করল। ওই দূরে পশ্চিম আকাশের এক কোণ কালো করে ঘন মেঘের ভেলা ভেসে আসছে এদিকেই। বিশালাকার কালো দৈত্যের মতো সেই মেঘ যেন তার রোমশ কালো 2 হাত বাড়িয়ে অধিকার করে নিচ্ছে গোটা আকাশ। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। মাত্র ঘণ্টা খানেকের মধ্যেই সেই কালো মেঘ প্রবল ঝঞ্ঝার আকার নিয়ে আছড়ে পড়ল আমাদের জাহাজের ওপর। সেই বিশাল জাহাজ সামান্য কলার ভেলার মতো উত্তাল সমুদ্রের বুকে খেই হারিয়ে নিজের ভারসাম্য রক্ষায় ব্যর্থ হতে লাগল। নাবিকেরা প্রাণপণ চেষ্টা করছে ডেকের ওপর আছড়ে পড়া জলের ঝাপটা থেকে প্রয়োজনীয় সামগ্রী বাঁচাতে। ঠিক এই সময় দূরে কালো আঁধার ঘেরা সমুদ্রের দিকে চোখ যেতেই একটা তীব্র আতঙ্কের হিমেল স্রোত মুহূর্তে আমাকে অবশ করে দিল। দেখলাম এক আকাশচুম্বী দৈত্যাকার ঢেউ এগিয়ে আসছে আমাদের জাহাজ লক্ষ্য করে। নাবিকেরা ভয়ে চিৎকার করতে লাগলো। ঘটনার আকস্মিকতায় আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছি। দূরে শোনা যাচ্ছে ক্যাপ্টেন দৃঢ় কণ্ঠে নাবিকদের কিছু নির্দেশ দিচ্ছেন, কিন্তু সেসব কিছুই আর আমার কর্ণগোচর হচ্ছে না। ধীরে ধীরে ঢেউটা এগিয়ে আসতে আসতে যখন আর মাত্র 1-150 গজ দূরে, তখনই বিস্ময়ে হতবাক হয়ে দেখলাম ওটা কোনো ঢেউ নয়, বরং অশান্ত সমুদ্রের বুকে এক বিচিত্র দানবাকৃতির সামুদ্রিক জীব ধীরে ধীরে জেগে উঠছে। প্রথমে মনে হলো হয়তো এক প্রকাণ্ড তিমি। পরক্ষণে মনে হলো না, তিমি নয়, এক সম্পূর্ণ নতুন জীব। আমার গত 12 বছরের সমুদ্রযাত্রার অভিজ্ঞতায় আমি অন্তত এরকম ভয়ঙ্কর বিশালাকার জীব দ্বিতীয়টা দেখিনি। যেভাবেই হোক ওটাকে স্বীকার করো, গর্জে উঠল ক্যাপ্টেনের গলা। আমরা সবাই এক দৃষ্টে তার দিকে তাকালাম। জাহাজে উপস্থিত প্রত্যেকের চোখে মুখে আতঙ্কের ছাপ থাকলেও ক্যাপ্টেনের 2 চোখে দৃঢ়তা। এরকম একটা অপরিচিত জীব বিজ্ঞানী মহলে হইচই ফেলে দেবে। সেই দৃঢ়তা, সেই নির্ভীক চাহনি মুহূর্তে জাহাজের প্রত্যেকটা নাবিককে উজ্জীবিত করে তুলল। সবাই ইস্পাত কঠিন সংকল্প এবং অসম্ভব উৎসাহ সম্বল করে শুরু করল এক অসম লড়াই। অতঃপর সমুদ্রবক্ষে জাহাজের ক্রু এবং সেই ভয়ঙ্কর জীবটার মধ্যে 40 ঘন্টা ধরে যুদ্ধ চলে। কখনো সেই প্রাণী জাহাজটাকে প্রায় উল্টে দেয়, আবার কখনো সেই জাহাজী নাবিকেরা প্রায় কবজা করে ফেলে সেই দানবাকৃতি প্রাণীকে। অবশেষে আসে সফলতা। জীবটাকে জীবিত না ধরতে পারলেও তার শিকার করে মৃতদেহ টেনে তোলা হয় সেই ট্রেলারে। প্রাণীটা প্রায় 1.50 ফুট লম্বা,
অনেকটা চোঙের মতো আকৃতি তার। চোঙের ব্যাস অন্তত 10 ফুট। অনেকটা মাছের মতোই আকৃতি, কিন্তু বিশেষ কিছু পার্থক্য আছে তার শরীরে। পাখনার বদলে ছোট ছোট পা আছে, তাতে মোট 6টা গোড়ালি। মুখের প্রায় সমস্তটাই আঁশে ঢাকা। মৃতদেহ পরীক্ষার পরে আমার সামান্য ডাক্তারি জ্ঞানে যেটুকু বুঝলাম তা হলো জীবটা নিতান্তই শিশু। মাত্র কয়েকদিন আগেই জন্ম হয়েছে তার। ক্যাপ্টেন অন সেই বিশাল জাহাজে মৃতদেহটাকে তুলে মার্টিন বিচেই নোঙর করে রাখলেন। জাহাজের ডেকেই বেশ কিছু মোটা দড়ি দিয়ে বেঁধে রেখে দেওয়া হয় দেহটা। দেশ বিদেশ থেকে পরিবেশবিদ এবং বিজ্ঞানীর দল সেটাকে সচক্ষে দেখতে হামলে পড়েন। অতঃপর বিজ্ঞানীরা এই সিদ্ধান্তে আসেন যে এই প্রাণীটা জীবকুলে একেবারেই স্বতন্ত্র। আজ অবধি ধরা পড়া যে কোনো বড় প্রাণীর সঙ্গে এর কোনো মিল নেই। সন্দেহ হয় যে প্রাণীটা মহাসমুদ্রের একেবারে অতল জলস্তরের বাসিন্দা। তা সত্ত্বেও এর মাথার আকৃতি এবং মস্তিষ্কের জটিলতা বিজ্ঞানীদের অবাক করে দেয়। সবথেকে উল্লেখযোগ্য ব্যাপার হলো এত দিনেও সেই মৃতদেহে বিন্দুমাত্র পচন ধরেনি। 20 জুলাই 1920 সকলকে অবাক করে দিয়ে গতকাল রাত্রে প্রাণীটা হঠাৎ করেই আবার গায়েব হয়ে যায়। হয়তো ঝড় জলের রাতে বাতাসের ধাক্কায় কোনোভাবে প্রাণীটার সঙ্গে বেঁধে রাখা দড়িগুলো কেটে যায়। তারপর থেকেই আর দেখা যায়নি সেই অতিকায় প্রাণীটাকে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সে সময় একজন গার্ড জাহাজের ডেকেই সামনে বসে ঘুমাচ্ছিল। তাকেও আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ক্যাপ্টেন অন কিছু জেলে নৌকা নিয়ে সমুদ্রের গভীর অবধি খোঁজাখুঁজি করেন, কিন্তু তাতে লাভ বিশেষ কিছু হয় না। বেশ কয়েক ঘন্টা অক্লান্ত পরিশ্রম করে প্রাণীটাকে খুঁজে বেরোনোর পর অবশেষে রণে ভঙ্গ দিয়ে অন আবার হোটেলে ফিরে আসেন। প্রাণীটাকে খুঁজে পাওয়ার আশাও ছেড়ে দেয় সবাই। 9 অগস্ট 1920 গতকাল নিজের চোখে যে দৃশ্য দেখলাম, তারপর কিভাবে যে এই ডায়েরি আমি লিখছি তা আমি জানি। এখনও সেই ভয়ঙ্কর সন্ধ্যের কথা মনে পড়লে আমার সারা শরীর অবশ হয়ে আসছে। মনে হচ্ছে কেউ যেন আমার শ্বাস রোধ করে দিচ্ছে। তখন বিকেল পেরিয়ে সন্ধে নেমেছে প্রায়। সোনালি সমুদ্র তীরের শেষের ওই দূরের দিকচক্রবালে কিছু সামুদ্রিক পাখি উড়ে বেড়াচ্ছে। জলরেখা পেরিয়ে একটা উজ্জ্বল চাঁদ ধীরে ধীরে উঠে আসছে আকাশের বুকে। বিচে বেশ কিছু ট্রেলার ইতস্তত ঘুরছে। কয়েকজন স্নান করছেন তীরের কাছেই। কাছেরই একটা হোটেলের নিচের ওই চড়াইটার ওপরে ওঠার চেষ্টা করছেন কিছু মানুষ। প্রিয় শ্রোতা, এই দৃশ্যটা ভালো করে মনে রাখুন, মাথার ভেতর গেঁথে নিন, কারণ এর পরে যা ঘটতে চলেছে, যাকে সেই দৃশ্যপটের মধ্যে আরও কিছু মানুষ চোখে পড়ে। তীরের লাগোয়া বিলাসবহুল হোটেলের লাউঞ্জে এসে জড়ো হয়েছে তারা। ভিতরের বলরুম থেকে মৃদু গানের আওয়াজ ভেসে আসছে। এদের মধ্যে ক্যাপ্টেন অর্ণ আছেন। কাজেই বুঝতেই পারছেন এই ঘটনার প্রত্যক্ষদর্শীর অভাব নেই। তাও এতগুলো লোকের বিবরণ যে মিলছে না, তার কারণ কেবলমাত্র স্নায়ু অবশ করে দেওয়া ভয় এবং আতঙ্ক। মূল ঘটনাটা ঠিক কখন শুরু হয় তা বলা সম্ভব না। কেউ কেউ বলেন দিগন্ত রেখায় জমা হওয়া বাষ্প থেকে যখন চাঁদ প্রায় 1 ফুট ওপরে, তখন ঘটে ঘটনাটা। বারবার চাঁদের প্রসঙ্গ আসছে কারণ ঘটনাটার সঙ্গে চাঁদের অবস্থানের একটা ক্ষীণ সম্পর্ক আছে। যাকে আসল ঘটনায় ফিরি। জলের উপরে
রূপালি চাঁদের লম্বা রেখা পড়েছিল তখন। সেই রেখা বরাবর একটা ক্ষীণ তরঙ্গ ক্রমশ এগিয়ে আসতে থাকে তীরের দিকে। সেই তরঙ্গ যত কাছে আসে ততই সে বড় হতে থাকে আকারে। এই সময় বিচে উপস্থিত মানুষদের মধ্যে মৃদু গুঞ্জন ওঠে। স্বভাবতই ভয় পেয়ে গিয়েছে তারা। ধীরে ধীরে সেই বিশাল ঢেউ এগিয়ে আসছে সমুদ্র সৈকত লক্ষ্য করে। হঠাৎ সবাইকে চমকে দিয়ে সৈকতে পৌঁছানোর আগেই বেমালুম হারিয়ে যায় রেখাটা। আপনি যদি আজ সেই সন্ধ্যের প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞেস করেন তাহলে দেখবেন ওই তরঙ্গটার কথা অনেকেরই মনে নেই। তবে যাদের মনে রয়েছে তারা এক বাক্যে স্বীকার করবে ঢেউটা খুব একটা স্বাভাবিক ছিল না। যেন জেনে বুঝে নির্দিষ্ট গতিপথ স্থির করে ঢেউটা একটা সরল রেখা বরাবর এগিয়ে আসছিল সৈকতের দিকে। তরঙ্গটা মিলিয়ে যাওয়ার প্রায় সঙ্গে সঙ্গে নোনা জলের গভীর থেকে একটা শ্বাসরুদ্ধ করা চিৎকার ভেসে এলো। যন্ত্রণা ও হিংস্রতায় ভরা সে এক অদ্ভুত আর্তনাদ। বিচের কাছেই দুজন লাইফগার্ড ডিউটিতে ছিলেন তখন। ডুবন্ত মানুষের চিৎকার শুনতে অভ্যস্ত এরা, কিন্তু এই অপার্থিব আর্তনাদের সঙ্গে তার যেন কোনো মিল নেই। তবে তাতে গুরুত্ব না দিয়ে তারা দ্রুত ছুটে যান উদ্ধার কার্যে। কয়েকটা দড়িতে বাঁধা এয়ার কুশন নিয়ে একজন ছুটে যান জলের মধ্যে। কিছু দূর এগিয়ে গিয়ে শব্দটা যেখান থেকে এসেছে সেটা লক্ষ্য করে ছুঁড়ে দেন কুশনটা। জলের ওপর ভেসে থাকার বদলে মুহূর্তে গভীর জলে মিলিয়ে যায় সেটা। উত্তেজিত জনতা উৎসুক দৃষ্টিতে অপেক্ষা করতে থাকে কখন একটা মানুষের মাথা ভেসে উঠবে জলের ওপরে। কিন্তু না, সেরকম কিছুই হয় না। বরং বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর গার্ড দুজন দড়ি ধরে টানতে শুরু করে। কাজটা কিন্তু এতটা সহজ হয় না, কারণ শত টানাটানি সত্ত্বেও দড়িটাকে টেনে এক চুল কাছে নিয়ে আসতে পারে না তারা। উল্টে সমুদ্রের গভীর থেকে এক বিপরীতমুখী ভয়ঙ্কর টান তাদেরকেই সমুদ্রের কাছে এগিয়ে নিয়ে যায়। অসহায় লাইফগার্ডদের মধ্যে একজন চিৎকার করে জমা হওয়া জনতার কাছে সাহায্য চায়। ততক্ষণে বাইরে উচ্চস্বরে গুঞ্জন শুনে সৈকতে এসে দাঁড়িয়েছেন স্বয়ং ক্যাপ্টেন অর্ন। ডুবন্ত লাইফগার্ডকে বাঁচাতে ছুটে যান তিনি। তার সঙ্গে আরও 10-12 জন লোক এগিয়ে গিয়ে হাত লাগায় দড়িতে। কিন্তু এ কি, এতগুলো মানুষের সর্বশক্তি প্রয়োগের পরেও দড়ি এক চুলও কাছে টানতে পারেন না তারা। তারা যতই বল প্রয়োগ করতে থাকেন দড়ির টান ততই শক্ত হয়ে ওঠে। এতগুলো মানুষ অবাক চোখে তাকিয়ে থাকে কিছুটা দূরে সমুদ্রে যেখানে মোটা দড়িটা ডুবেছে সেইখানে। ধীরে ধীরে তারা বুঝতে পারে কোনো ডুবন্ত মানুষ সেখানে নেই। ক্রমশ তিমি, সাবমেরিন অথবা কোনো বিশালাকায় দানবের কথা মাথায় আসতে থাকে তাদের। কিন্তু ক্যাপ্টেন এবং তার সঙ্গীরা অকুতভয়। যাই হয়ে যাক না কেন এই রহস্যের সমাধান করেই ছাড়বেন তারা। ক্রমশ লোকেদের মধ্যে ধারণা হয় একটা তিমি মাছ কোনোভাবে তীরে এসে আটকে গেছে। ক্যাপ্টেন অর্ন চিৎকার করে ওঠেন, একটা বোট আর একটা হারপুন নিয়ে এসো, জলদি! এক্ষুনি দানবটাকে তীরে নিয়ে আসা দরকার। মুহূর্তে লোকজন কাজে লেগে পড়ে। অর্ন হুকুম দেন যত বেশি পরিমাণে সম্ভব লোককে কাজে লাগাতে হবে। আসলে বিচক্ষণ ক্যাপ্টেন বুঝতে পেরেছিলেন জলের নিচের জিনিসটা যে তিমি হবে তার কোনো নিশ্চয়তা নেই। এরপর যা ঘটতে থাকলো তাতে ক্রমশ জনতার মন থেকে বিস্ময়ের ভাব মুছে গিয়ে আতঙ্ক ফুটে উঠল। একটা সময়ের পর ক্যাপ্টেনের মনে হলো আর নয়, এইবার হার স্বীকার করে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। কিন্তু দড়ি ছেড়ে সরে আসতে গিয়ে ক্যাপ্টেন অর্ন খেয়াল করলেন বহু চেষ্টা সত্ত্বেও নিজের হাত দড়ি থেকে কিছুতেই সরাতে পারছেন না তিনি। আতঙ্কে একটা অস্পষ্ট চিৎকার বেরিয়ে এলো তার গলা থেকে। এরপর ক্রমশ তিনি বুঝতে পারলেন তিনি একা নন,
যারা যারা দড়ি ধরে টানছিল তাদের কেউই দড়ি থেকে হাত সরাতে পারছে না। কোনো সন্দেহ নেই এক অদৃশ্য রহস্যময় বন্ধন তাদের হাত দুটোকে শক্ত করে বেঁধে রেখেছে দড়ির সঙ্গে। সেই সঙ্গে এক অমোঘ মহাজাগতিক শক্তি যেন ক্রমাগত তাদের টেনে নিয়ে চলেছে ওই অতল সমুদ্রের গভীরে। কিছুক্ষণের মধ্যেই সৈকতে দাঁড়িয়ে থাকা মানুষরা ব্যাপারটা অনুধাবন করলো এবং সঙ্গে সঙ্গে গোটা সৈকত জুড়ে এক অব্যক্ত চাপা আতঙ্ক ঘনীভূত হলো। এক অপার্থিব ভয় মুহূর্তে তীরে দাঁড়িয়ে থাকা দর্শকদের নিস্তব্ধ করে দিল। চোখের সামনে মানুষগুলোর কাতর হাহাকার শুনেও কেউ এক পাও এগিয়ে এলো না। যেন কোনো এক অদ্ভুত রহস্যময় শক্তি তাদের পা বিচের নরম বালির মধ্যে গেঁথে দিয়েছে। কেন তারা সেদিন শত চেষ্টা করেও এক চুল নড়তে পারেননি তার কোনো ব্যাখ্যা তাদের কাছে নেই। অবশ্য আমার নিজের কাছেও নেই। দড়ি ধরে রাখা মানুষগুলো দীর্ঘক্ষণের চিৎকার এবং গোঙানির পর ধীরে ধীরে অবশ হয়ে যাওয়া অদৃশ্য আতঙ্কের কাছে আত্মসমর্পণ করতে শুরু করল। আকাশে চাঁদের আলো গায়ে মেখে তারা সারি সারি মন্ত্রমুগ্ধ পুতুলের মতো ধীরে ধীরে এগিয়ে চলল তাদের অদৃষ্টের দিকে। জলস্তর ততক্ষণে তাদের হাঁটু স্পর্শ করেছে। মেঘের চাদরে ক্রমশ ঢাকা পড়ে যাচ্ছে চাঁদ। সেই ঘোলাটে নীলচে আলোয় সারবদ্ধ মানুষের দলটাকে দেখে মনে হচ্ছিল এক অজানা সহস্রপদ দানবিক প্রাণী যেন রয়ে সয়ে এগিয়ে চলেছে সমুদ্রের দিকে। দড়ির টান এখন আরও শক্ত হয়েছে। সেই বিশাল ঢেউ সমুদ্রের বুক চিরে মাথা তুলতে শুরু করলো আবার। ততক্ষণে সেই অভিশপ্ত সৈকত জুড়ে অন্ধকার নেমেছে। কেন জানি না আমার বারবার মনে হতে লাগলো ওটা কোনো ঢেউ নয়, পৃথিবীর অতল রহস্যাবৃত গহ্বর থেকে ধীরে ধীরে কোনো মহাকায় দানবিক জীব মাথা তুলে এগিয়ে আসছে সৈকতের দিকে। এখন সেটা আরও অনেকটা ফুলে উঠে এগিয়ে এসেছে তীরের কাছাকাছি। যে বালির উপরে একটু আগেও উচ্ছল বাচ্চারা খেলে গেছে তারই উপর দিয়ে সশব্দে বইতে লাগলো আগ্রাসী জলরাশি। এইবার জমা হওয়া লোকেরা সভয়ে কিছুটা পিছিয়ে এলো। দড়ি ধরে রাখা সেই সারবদ্ধ মানুষগুলো আরও কিছুটা এগিয়ে গেছে সমুদ্রের দিকে। যেন কোনো অদ্ভুত ঝিম ধরানো সর্বনাশার নেশায় গ্রাস করে নিয়েছে তাদের। এখন সমস্ত সমুদ্র সৈকত জুড়ে তখন বিরাজ করছে এক অখণ্ড নিস্তব্ধতা। এক অজ্ঞাত দুনিয়া থেকে আসা দুঃস্বপ্ন এখন আচ্ছন্ন করে রেখেছে সমস্ত তীরভূমিকে। প্রত্যেকটা মুহূর্তকে যেন কয়েক শতাব্দী দীর্ঘ মনে হচ্ছে। সেই বিশাল সহস্রপদ প্রাণীটা এখন ভেসে উঠছে জলের ওপর। ঢেউয়ের বেগে তালে তালে ওপর নিচে দোল খাচ্ছে তারা। আকাশের চাঁদ এখন আরও ঘন মেঘের আড়ালে চাপা পড়ে গিয়েছে। জলের উপরে তার রূপালী রেখা প্রায় মিলিয়ে এসেছে। সারবদ্ধ মানুষের দোল খাওয়া মাথাগুলো মাঝে মাঝে ঢেউয়ের তালে উল্টে যাচ্ছে পেছনে। তখন দু একজনের মুখ দেখা যাচ্ছে, আকাশে বিবর্ণ অনুভূতিহীন সেই মুখ। ততক্ষণে সেই দিনের মতো প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়েছে। সেই শব্দের তীব্রতা বাড়ছে ক্রমাগত। হঠাৎ একটা তীব্র বিদ্যুতের শব্দে সমস্ত সৈকত সহ উত্তাল সমুদ্র যেন কেঁপে উঠল। তার ঠিক সঙ্গে সঙ্গে মনে হলো ওই দূরে সমুদ্রের ঘন কালো জলের ওপরে স্বর্গলোক থেকে একখণ্ড জমাট কুয়াশা এসে নেমেছে।
জমা হওয়া মানুষদের এতক্ষণে সম্বিত ফিরেছে। তারা উন্মাদের মতো চড়াইয়ের ওপরে উঠতে শুরু করেছে। হোটেলের বারান্দায় এসে জড়ো হয়েছে বহু উৎসুক জনতা। চাপা চিৎকার ভেসে আসছে সেখান থেকে। আতঙ্কে বশীভূত হয়ে কেউ কেউ ঢুকে গিয়েছে নিজের ঘরে, কেউ আবার শঙ্কা মিশ্রিত দৃষ্টিতে চেয়ে আছে সমুদ্রের উপর ভাসমান সেই শাড়িটার দিকে। সেই মাথাগুলোর ফাঁক দিয়ে দূর প্রান্তে উত্তাল সমুদ্রের মাঝে জেগে ওঠা ওই বিশাল ঢেউটার দিকে তাকিয়ে আমার মনে হলো একটা অতিকায় চোখ যেন এক দৃষ্টে চেয়ে আছে আমার দিকে। সে আমার সুস্থ স্বাভাবিক সত্তার দখল নিতে চাইছে ক্রমাগত। মুখ ঘুরিয়ে নিলাম আমি। এক অজ্ঞাত ভয় ক্রমশ গ্রাস করছে আমাকে। মনে হচ্ছে জলের অতল থেকে নিঃশব্দ স্বরে কেউ আমাকে ডেকে চলেছে। আমাকে যেতেই হবে তার কাছে। ওই দূরে সমুদ্রের গভীরে শায়িত আছে অমোঘ শান্তি। হাজার হাজার বছর ধরে অপেক্ষা করে আছে শুধু আমারই জন্য। আমার মাথার মধ্যে ঝিমঝিম করছে। একটা অজানা নেশার ঘোর ধীরে ধীরে কবজা করে ফেলছে আমার মস্তিষ্কের প্রতিটা ধূসর কোষ। আমি টলমল পায়ে এগোতে শুরু করলাম সেই হাতছানিতে সাড়া দিয়ে। ঠিক সেই সময় হিংস্র আকাশের বুক চিরে একটা ভয়াবহ পৈশাচিক শব্দ নেমে এলো জলের উপরে। সেই নেমে আসা আগুনের ক্ষিপ্ততায় স্বর্গের সুরও যেন নরকের অশুভ মন্ত্রোচ্চারণ মনে হয়। সেই শব্দ মিলিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আকস্মিকভাবে বৃষ্টি কমে এলো। ক্রমশ ঘন কালো মেঘ সরে গিয়ে আবার দেখা গেল চাঁদকে। আবার তার ফ্যাকাশে আলো এসে পড়ল অস্থির জলের ওপর। সারিবদ্ধ মাথাগুলো এখন আর দেখা যাচ্ছে না। জলও শান্ত হয়ে এসেছে। দূর প্রান্তে চাঁদের রেখা বরাবর সেই তরঙ্গ আবার মিলিয়ে যাচ্ছে সীমান্তের দিকে। সেদিকেই স্থির হয়ে তাকিয়েছিলাম আমি। চারিদিকে কোনো শব্দ নেই, অথচ আমার মনে হলো বাতাসের শনশন শব্দের মধ্যে কারো পৈশাচিক ভয়ানক হাসির শব্দ প্রতিধ্বনিত হতে হতে মিলিয়ে গেল দূরের ওই অভিশপ্ত নীল সমুদ্রের অতল গহ্বরে। কেমন লাগলো আজকের গল্পটা? ভালো লাগলে গল্পটা লাইক করো এবং যতটা সম্ভব শেয়ার করো, যাতে আরও বেশি মানুষের কাছে আমরা পৌঁছাতে পারি। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। টিম থ্রিলারল্যান্ডের তরফ থেকে সবাইকে জানাই শুভরাত্রি। ভালো থেকো, ভয়ে থেকো। নিজের স্ত্রী এবং কন্যার হত্যাকারীকে খুঁজে চলা ছাপোষা এক ইতিহাসের অধ্যাপক। 700 বছর আগে পৃথিবীর ইতিহাস পাল্টে দেওয়া এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানো একজন সাধারণ রাজকর্মচারী। যুগ যুগ ধরে খ্রিস্ট ধর্মাবলম্বীদের রক্ষা করে আসা দুর্দম দুঃসাহসী নাইট টেম্পলার নামক এক প্রতিষ্ঠান এবং ইতিহাসের গর্ভে হারিয়ে যাওয়া পৃথিবীর সবচেয়ে রহস্যময় বইয়ের কয়েকটা পৃষ্ঠা। সেই কয়েকটা পৃষ্ঠায় নাকি পৃথিবীর অতীত, বর্তমান বা ভবিষ্যৎ বদলে দেওয়ার মতো অমোঘ রহস্য লুকিয়ে আছে। আর এই সব কিছু একে অপরের সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে এক অদৃশ্য সুতোর টানে। কোনো এক সর্বশক্তিমান শক্তির অঙ্গুলি হেলনে ধীরে ধীরে খুলছে সেই সুতোর জল। কি খুঁজে পাবে তার পরিবারের হত্যাকারীকে, নাকি ধীরে ধীরে অজান্তে সে নিজেই জড়িয়ে পড়বে কোনো এক বৃহত্তর ষড়যন্ত্রে?
কোথায় গেল পৃথিবীর সবথেকে কুখ্যাত বই কোডেক্স গিগাসের হারিয়ে যাওয়া সেই 12টা পৃষ্ঠা? জানতে হলে পড়তে হবে রণদীপ নন্দীর লেখা মাইথোলজিক্যাল আশ্রিত থ্রিলার অপারেশন কোডেক্স।